আসসালামু আলাইকুম। তো আমি যখন এই ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে বিশ্লেষণ করি, তখন কিছু কিছু বাংলাদেশি আছে তারা কমেন্ট করে, যেই মিয়া আপনারা মিথ্যা মিথ্যা কথা বলেন, ইরান পরাজিত হচ্ছে, ইসরায়েল জিততেছে, আপনারা শুধু অনলাইনে জিতিয়ে দেন। মানে আমি অবাক হই যে আমি যেগুলো বলি এগুলো কিন্তু নিজের কথা না, এগুলো মার্কিন রিটায়ার্ড বড় বড় জেনারেল কর্নেল তাদের বিশ্লেষণ শুনি, সামরিক বিশ্লেষকদের বিশ্লেষণ শুনি। বাংলাদেশেরও বিভিন্ন বিশ্লেষক আছে, যেমন ডেলেজ খান, তুষার কান্তি চাকমা, এদের বিশ্লেষণ শুনে শুনে আমি এগুলো বলি বা নিজে কিছু কলামও পড়ি টরি এগুলো। তো বাংলাদেশে যেহেতু ইসরায়েলি ভক্ত আছে, এটা আমার আগে জানা ছিল না। তারা বলে ইরান কিছু পারে না। ভাই, আমি বলছি ইরান কিছু পারে। ইরান তাদের দেশে যে আক্রমণগুলো করে, আমেরিকা ইসরায়েল এগুলো ঠেকাতে পারে না, এটা বাস্তবতা। এবং আমেরিকা ইসরায়েলের বিমানগুলো গিয়ে ইরানে বোমা মেরে চলে আসে। হ্যাঁ, পক্ষান্তরে ইরান মিসাইল ছোড়ে, সেই মিসাইলগুলো মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে আঘাত আনতেছে। আগে কিন্তু অতটা আঘাত আনতো না, আগে ওই আয়রন ডোম বা ইন্টারসেপ্টর ছুড়ে ধ্বংস করে দিত। যদিও এটা ব্যয়বহুল, বাট তারপরে ইসরায়েল আমেরিকা করতো। এখন এটা কমে গিয়েছে, কারণ ওইরকম আয়রন ডোম ইন্টারসেপ্টর আর ইসরায়েলের কাছে নাই। আমেরিকা কোনো কিছু না বইলা ইউক্রেন থেকে সকল আয়রন ডোম ইন্টারসেপ্টর খুলে নিয়ে গেছে ওই ইসরায়েলে বসানোর জন্য। তারপর কোরিয়ার গুলো খুলে নিয়ে গেছে। পোল্যান্ডে বলছে যে তোমরা আমাদেরকে ক্ষেপণাস্ত্র বিক্রি করো, পোল্যান্ড বলছে না, বিক্রি করবো না। তারপরে ফ্রান্সের বলছে তোমরা আমাদেরকে জাহাজ দিয়া অস্ত্র দিয়া সহায়তা করো। ফ্রান্সের প্রেসিডেন্ট বলছে যে না, আমি করবো না। তখন ট্রাম্প বলছে যে ফ্রান্সের প্রেসিডেন্টরে তার বউ মারধর করে এখনো, মানে তার বউ তারে এমন থাপড়ায় এখনো তার ডান গালে ব্যথা। তো এই যে একজন মার্কিন প্রেসিডেন্ট হয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের নামে এই ধরনের বাজে নোংরা কথা, যদিও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকো বলেছেন যে এই ধরনের সস্তা কথার উত্তর আমি দেবো না, সাংবাদিকদেরকে বলেছেন। তো মানে আমাদের দেশে যেমন যেই কিন্তু সস্তা ইউটিউবার আছে না, খালি গালিগালাজ করে, তো ট্রাম্পের অবস্থা সেরকম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যুদ্ধ চলা অবস্থায় সেনাবাহিনীর প্রধানকে বরখাস্ত করা, এটা কিন্তু ভালো লক্ষণ না। তারপরে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করা। তো আমি আবার ক্লিয়ার করি যে আমেরিকার কাছে জয় মানেই হচ্ছে ইরানের সরকার উৎখাত করা, পছন্দের সরকার বসিয়ে তেল গ্যাসগুলোর দখল নেওয়া। আর ইরানের জয় হচ্ছে কিচ্ছু করা দরকার নাই, শুধু টিকে থাকা। এটা ইরান খুব ভালোভাবে করতে পারতেছে। কিন্তু কিছু কিছু লোক আছে তারা বলতেছে না, ইরান শেষ, ইরান জিতবে না। মানে আমাদের বাংলাদেশে যে এত ইসরায়েলি ভক্ত আছে, এটা আমার আগে জানা ছিল না, নতুন করে জানলাম। বাস্তবতা হচ্ছে ট্রাম্প নিজের ফাঁদে নিজেই আটকা পড়ে গিয়েছেন। এখন যে যুদ্ধ তিনি ইসরায়েলের কথা শুরু করেছেন, সেই যুদ্ধ থেকে তিনি বের হতে পারতেছেন না। তিনি উভয় সংকটে পড়েছেন। তিনি যুদ্ধ করতেও পারতেছেন না, তিনি বের হতেও পারতেছেন না। এর একমাত্র কাটা হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী তিনি কিছুতেই খুলতে পারতেছেন না। এখন তিনি বলতেছেন এই হরমুজ প্রণালী খোলা দরকার আমাদের নাই। এই হরমুজ প্রণালী যারা তেল নেয় তারা খুলবে। আমি তো তেল নেই না এখান দিয়ে, কিন্তু সমস্ত বিশ্বের তেলের দাম যে হু হু করে বাড়তেছে, বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে কিন্তু তেল শেষ হওয়ার পথে, এটার প্রভাব কিন্তু আমেরিকাতেও পড়তেছে। আমেরিকাতেও কিন্তু তেলের দাম অনেক বেশি। আমি ইংল্যান্ডে ওই দিন আমার গাড়িতে তেল বললাম, যে এই পরিমাণ দাম বাড়ছে, মানে ডাবলের মতো দাম বেড়ে গেছে। তো আমার গাড়িতে তেল ভরা থাকে সাধারণত, একটু খালি ছিল, চিন্তা করলাম যে বাকিটুকু ভরে রাখি। ও মা, সামান্য একটু তেল ভরাতে আমার কাছ থেকে প্রায় 30 পাউন্ডের মতো নিয়ে নিল। আগে হলে হয়তো 15 পাউন্ড নিত এরকম। তাহলে প্রচুর দাম বাড়ছে সব জায়গায়। এখন এই যে হরমুজ প্রণালী খোলা রাখা, এটা আমেরিকা বলতেছে ইউরোপকে তোমরা আসো, এটা খোলো, খোলা রাখো। কেন রে ভাই, তুমি পারো না কেন? তুমি বারে বারে বলো ইরান শেষ হয়ে গেছে, ইরানের কিছু নাই, ধ্বংস হয়ে গেছে। মানে সে তো বলে বলে তার প্রতিরক্ষা মন্ত্রী পিটার হ্যাকসেট দুইজনে মিলে বলে, এবং দুজনই চরম যুদ্ধবাজ, যে ইরানের কিছু নাই, ইরান শেষ হয়ে গেছে, ইরান আর টিকবে না। তাহলে এই হরমুজ প্রণালী খুলতে পারো না কেন? এখন গতকালকে ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইয়াভিড কুপার, তিনি 40টা দেশের পররাষ্ট্রমন্ত্রী বা সরকারের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন যে কিভাবে আসলে এই হরমুজ খোলা রাখা যায়। এবং এইখানে তারা বলেছেন, বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকো বলেছেন যে এই হরমুজ প্রণালী কখনোই সামরিক কায়দায় চালু করা সম্ভব না, এটা কূটনৈতিক কায়দায় সমাধান করতে হবে। এখন হরমুজ তো আগে খোলাই ছিল, ইরান তো কিচ্ছু বলতো না, এখান দিয়ে প্রতিদিন জাহাজ আসতো যেত। এখন ইরান বলতেছে যে আমরা টোল আদায় করবো। এবং মানে কিভাবে টোল আদায় করবে, কিভাবে কাগজপত্র চেক করবে, কিভাবে মানে টাকাটা কিভাবে নিবে টোলের, এই সবকিছু কিন্তু প্ল্যান অলরেডি ইরানের করা শেষ। টাকাটা নিবে চায়না মুদ্রায়, ইউয়ানে নিবে। এবং জাহাজের কাগজপত্র চেক, ইন্স্যুরেন্স চেক, কোন দেশের জাহাজ কি, এভাবে প্রত্যেকটা জাহাজ থেকে
হরমুজ পার হলেই টোল নেওয়া হবে, যেমনটা সুয়েজ খাল পার হলে ইজিপ্ট টোল নেয়। তাহলে বুঝেন, যেই প্রণালী দিয়ে প্রায় ডেইলি 2 থেকে 300-র মতো জাহাজ ফ্রি চলাচল করত, সেই হরমুজ প্রণালী দিয়ে এখন ইরান টোল নিবে, এবং যেখানে আমেরিকার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। কাজী ট্রাম্প এখন নিজের খাঁচায় নিজে বন্দী। উনি আগাতেও পারতেছেন না, পিছাতেও পারতেছেন না। এখন ট্রাম্প তার কল্পনা জগতে বাস করতেছেন। তিনি বলতেছেন আলোচনা চলছে, ইরান আমার হাতে পায়ে ধরতেছে, আমিও বলছি ঠিক আছে 1 সপ্তাহ 10 দিন এরকম করে করে বাড়াচ্ছি, কিন্তু এটি আসলে কল্পনার জগতে বাস করতেছেন। ইরান বারে বারে বলতেছে যে আমরা কোনো আলোচনা করতেছি না। আচ্ছা, যদি আলোচনা চলি, তাহলে কেন আমেরিকা ইসরায়েল প্রতিদিন ইরানে গিয়ে অনবরত বোমা বর্ষণ করতেছে? ইরানও অনবরত ক্ষেপণাস্ত্র মারতেছে, এবং ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের আপনি দেখবেন যে মানে ওই বিভিন্ন পানির যে প্লান্ট, ওগুলো বাস্ট হয়ে আপনার ওই মানে শহরে পানিতে মানে শহর ভাসতেছে, এবং বড় বড় বিল্ডিং গুলো ধসে পড়তেছে। মধ্যপ্রাচ্যের বড় বড় তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্রগুলোতে ইরান হামলা চালাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, শান্তি আলোচনার মাঝে কি কখনো এমন যুদ্ধ চলে? চলে না তো। তার মানে হচ্ছে কোনো শান্তি আলোচনা আসলে হচ্ছে না, এবং প্রকান্তরে আসলে ক্ষুব্ধ, বিধ্বস্ত, আক্রান্ত, ধ্বংসপ্রাপ্ত ইরান তারা কোনো শান্তি আলোচনা মেনে নিবে না। ওদিকে আবার এই হরমুজ প্রণালী বন্ধের মধ্যেই এই বাব আল মানদেব আরেকটা যে প্রণালী আছে, সেদিক দিয়েও ইয়ামেনির হুতিরা হামলা চালাবে। ওদিকে আবার চেচেন যোদ্ধা, যাদের নেতৃত্বে আছে রমজান কাদিরভ, অনেক শক্তিশালী, তাদেরকে রাশিয়া পাঠাবে এই ইরানকে সহায়তা করার জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প, তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে সবসময় বলতেন যে যুদ্ধ অনেক ব্যয়বহুল, এই যুদ্ধ করতে করতে মার্কিন প্রেসিডেন্টরা আমেরিকার অনেক ক্ষতি করেছেন, আমি প্রেসিডেন্ট হলে কোনো যুদ্ধ তো করবোই না, বরং যুদ্ধ থামাবো এবং আমি আমেরিকার অর্থনীতি উন্নয়ন করব। ভালো কথা, সেই ট্রাম্পই দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে তিনি এমন এক যুদ্ধে জড়িয়ে পড়লেন যে যুদ্ধ থেকে আসলে তার আর কোনো মুক্তি নাই, এবং মানে খুব নিকট ভবিষ্যতে কোনো মার্কিন প্রেসিডেন্ট এইরকম ঝামেলায় পড়েনি যে ঝামেলায় তিনি পড়েছেন। এবং এই কারণেই তিনি অনবরত উল্টাপাল্টা কথা বলতেছেন, তার এক কথার সঙ্গে আরেক কথার কোনো মিল নেই। এবং আরেকজন প্রেসিডেন্টের স্ত্রী তাকে থাপড় দেয় না কি দেয়, দেখুন এই ইমানুয়েল ম্যাক্রন, ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনি বয়সে বড় এক মহিলাকে বিয়ে করেছেন, বিজিত তার থেকে 24 বছরের বড়। এখন স্বামী স্ত্রী খুনসুটি হতেই পারে, বাট ট্রাম্পের মতো একজন মার্কিন প্রেসিডেন্ট এগুলো নিয়ে মানে একবার মনে হয় ইমানুয়েল কোন সফরে গিয়েছিল, সে সময় বিমানের দরজা খোলার সময় হঠাৎ করে দেখা গিয়েছে যে ইমানুয়েলের স্ত্রী তার গালে একটা চড় মেরেছেন। তো এইটা নিয়েই মানে খোঁচা দেয়। তো এই ধরনের কথাবার্তা যে বলে যে একজন প্রেসিডেন্ট আরেকজন প্রেসিডেন্টের উপর বিন্দু মাত্র রেসপেক্ট নাই, সেই প্রেসিডেন্ট তিনি চরম উল্টাপাল্টা কথা বলতেছেন এই কারণেই যে তিনি মূলত হতাশা থেকে এগুলো বলতেছেন। যখন আপনি হতাশ থাকেন, যখন আপনি বুঝেছেন না যে আপনি কি করবেন, আপনার কোনো পরিকল্পনা নাই বা পরিকল্পনা থাকলেও ওইটুকু বাস্তবায়ন হচ্ছে না, তখনই আপনি হতাশ হয়ে পড়েন, হতাশ হয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করেন, এবং ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে আমরা সেই ধরনেরই উল্টাপাল্টা কথা শুনতেছি। এখন হারে হারে ট্রাম্প বুঝতে পারতেছেন যে ইরান একটি অসম যুদ্ধ লড়তেছে। ইরান জানে যে আমেরিকা ইসরায়েলের সঙ্গে আমরা সরাসরি জীবনেও পারবো না। কাজে ইরান এমন একটি ব্যয়বহুল এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিয়েছে গত 20 বছর ধরে, যেটার ভার বহন করা আমেরিকা ইসরায়েলের পক্ষে সম্ভব না। এবং এই কারণে এখন ট্রাম্প ক্রমে ক্রমে বন্ধু শূন্য হয়ে পড়েছে। ট্রাম্পের ইউরোপিয়ান বন্ধুরা ট্রাম্পের সঙ্গে নাই, ট্রাম্পের আরব বন্ধুরা ট্রাম্পের সঙ্গে নাই। গালফ কান্ট্রিগুলো বলতেছে, মানে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, তারা বলতেছে যে এই মার্কিন ঘাঁটি আমরা করেছি আমাদের সুরক্ষার জন্য। সেই জায়গায় এই মার্কিন ঘাঁটিগুলো হয়ে গিয়েছে আমাদের বিপদের কারণ। শুধু এই মার্কিন ঘাঁটিগুলোর কারণে ইরান থেকে অনবরত ক্ষেপণাস্ত্র আসতেছে আমাদেরকে আক্রমণ করার জন্য। সুতরাং আমরা এই মার্কিন ঘাঁটি চাই না। যদিও মার্কিন সমর্থিত মিডিয়া বলতেছে যে আরব আমিরাত যুদ্ধে যোগ দিবে, সৌদি আরব যোগ দিবে, মানে ইসরায়েলের পক্ষে, আমেরিকার পক্ষে, কিন্তু বাস্তবে আসলে তা না। আরব কান্ট্রিগুলো আমেরিকার সঙ্গে যোগ দিবে না, বরং তারা এই মার্কিন ঘাঁটিগুলো তাদের দেশ থেকে সরিয়ে ফেলার চিন্তা ভাবনা করতেছে। ওদিকে ইউরোপ বলতেছে যেটা তো আমাদের যুদ্ধ না। এখন ট্রাম্প কথা কথায় বলেন নেটো ভেঙে ফেলবো, নেটো ভেঙে ফেলবো। নেটো হচ্ছে আপনার ওই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সামরিক জোট, যে ওই যে ইউরোপ এবং আমেরিকা সহ যে কোনো একটা দেশ আক্রান্ত হলেই অন্য সব দেশ আক্রান্ত হয়েছে বলে ভেবে নেওয়া হবে এবং একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে। তো এখন ট্রাম্প কথা কথা বলে নেটো ভেঙে ফেলবো, নেটো আমাদেরকে হেল্প করতেছে না। তখন এই ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ভদ্রমহিলা বলতেছেন যে হরমুজ প্রণালী খোলার জন্য নেটো গঠিত হয় নাই। আরেকটা কথা বলি ভুলে যাওয়ার আগে, মনে করেন যে ইরানের সৈন্য আছে 7 লাখ, আরো রিজার্ভ আছে 3 লাখ, মোট 10 লাখ। এখন আমেরিকার পক্ষে আসলে এত বেশি পরিমাণে সৈন্য পাঠানো সম্ভব না। এখন ইরাক যুদ্ধে
এটা ইরাক যুদ্ধে হয়েছে কি, মানে কোয়ালিশন জোট পাঠিয়েছে। কোয়ালিশন জোট বলতে কি, যেমন আমেরিকা সৈন্য দিয়েছে, ইংল্যান্ড সৈন্য দিয়েছে, আশেপাশে ইউরোপের অন্যান্য দেশগুলিও কিছু কিছু করে সৈন্য দিয়েছে। এভাবে মনে করেন যে 5-7 লাখ সৈন্য ম্যানেজ হয়েছে। কিন্তু এখানে কিন্তু আমেরিকা কেউ নাই। এবং ইসরায়েল বলতেছে যে আমরা স্থল অভিযানে আমাদের সেনাবাহিনী পাঠাবো না, কারণ ইসরায়েল সেনাবাহিনী অত্যন্ত ভীরু কাপুরুষ এবং তারা সম্মুখ সমরে ভয় পায়। সম্মুখ সমরে আপনার মরার ভয় থাকে। এবং ইরানের মতো দুর্গম জায়গায় তাদের জনসংখ্যা মাত্র 80 লাখ। এখন তারা চিন্তা করে যে এই সম্মুখ সমরে গিয়ে যদি আমরা আমরা মরে যাই, এটা তারা মানবে না, তারা পাঠাবে না। তারা ওই যে তাদের ওই ইসরায়েলের যে বিমান, শক্তিশালী বিমান আক্রমণ এবং গোয়েন্দা তৎপরতা, টেকনোলজি, এগুলো দিয়ে তারা চায় ইয়ে করতে। কিন্তু সম্মুখ সমরে শেষ পর্যন্ত মার্কিন সৈন্যরা যাবে। মার্কিন সৈন্যরা সাহসী, কোনো সন্দেহ নেই, তারা যুদ্ধ করতেছে, যাবে। কিন্তু যে ইসরায়েলের জন্য এই যুদ্ধ, সেই ইসরায়েল তাদের সেনাদেরকে সম্মুখ সমরে পাঠাবে না, সেটা মানে একটু মানে চমকপ্রদ খবর বটে আমার কাছে। এখন এই ইরানি 7 লাখ থেকে 10 লাখ সেনা এবং আরো ইরানের ইয়াং ইয়াং পোলাপান প্রতিদিন নাম লেখাচ্ছে, তারাও রিজার্ভ ফোর্সে যোগ দিতে চায়, তারাও অস্ত্র পরিচালনা শিখতে চায়। এখন তাদেরকে এই 50, 60, 70 হাজার সৈন্য দিয়ে খার্ক দ্বীপ দখল করে, খার্ক দ্বীপ হচ্ছে ইরানের 90% তেল এখান দিয়ে রপ্তানি হয়, ভালো কথা। ট্রাম্প মনে করতেছে যে এই খার্ক দ্বীপ দখল করলে ইরানের অর্থনীতি ভেঙে যাবে। ঠিক আছে, হয়তোবা ভেঙে যাবে, কিন্তু আপনি এই খার্ক দখল করে রাখতে পারবেন কয়দিন, তাই না? এই 30-40 হাজার সৈন্য এই 7 লাখ সৈন্যের বিপরীতে, এবং আপনি ওদের ওখানে গিয়ে দ্বীপ দখল করবেন, দখলে রাখবেন, এখানে কিন্তু প্রচুর হতাহত হবে। এবং অলরেডি ইরানের স্পিকার বলেছে যে পরিস্থিতি বড় ভয়াবহ হবে এবং এমন অবস্থা হবে যে আসলে সোশ্যাল মিডিয়াতে এগুলো বলাও ঠিক না। মানে তিনি বলেছেন যে আর কেউ ফিরে যেতে পারবে না। ওদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাব বলেছেন যে ইরানে বোমা মেরে তোমাদেরকে ঐক্যবদ্ধ করেছ। আগে আমরা ছিলাম বিভক্ত, এখন আমরা ঐক্যবদ্ধ এবং আমাদের 70 লক্ষ লোক আরো তোমাদের অপেক্ষায় আছে। তোমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য প্রস্তুত। তোমরা বোমা মেরে আমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছ। এবং আমেরিকা জানে, ইসরায়েল জানে যে ইরানকে একমাত্র পারমাণবিক বোমা ছাড়া কিছুতেই ধ্বংস করা সম্ভব না। এবং একটা পারমাণবিক বোমা ব্যবহার করে পুরো ইরানকে ধ্বংস করে দিয়ে কয়েক কোটি মানুষকে মেরে এটা কি ট্রাম্প করবে? পৃথিবীর ইতিহাসে আরেকটি ঘৃণ্য অধ্যায় লেখা থাকবে, সেই হিরোশিমা নাগাসাকির মতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথমবার এবং একমাত্রবার কিন্তু এই পারমাণবিক বোমা আমেরিকায় ব্যবহার করেছিল। সেই আমেরিকা কি আবার ইরানের উপর পারমাণবিক বোমা ব্যবহার করবে? এবং এছাড়া কিন্তু ট্রাম্পের কাছে আর কোনো উপায় নাই। ট্রাম্পের কাছে দুইটা উপায়, একটা হচ্ছে পারমাণবিক বোমা ব্যবহার করে পুরো ইরানকে ধ্বংস করে দেওয়া, আর একটা হচ্ছে পরাজয় মেনে সেখান থেকে চলে আসা। দুটোই কিন্তু এত সহজ না, বরঞ্চ পরাজয় মেনে চলে আসাটা অনেক সহজ, যদিও এটা ট্রাম্পের ইগোর সঙ্গে বাধে। তিনি হয়তো স্থলবাহিনী পাঠাবেনও, যদিও লজ্জাজনক অভিজ্ঞতা আছে তাদের আফগানিস্তানে, ভিয়েতনামে। তারপরেও ট্রাম্প শুধু ইগোর কারণে এবং তার এই যুদ্ধবাজ যে প্রতিরক্ষা মন্ত্রী পিটার হ্যাকসেট, এদের কারণেই হয়তোবা তিনি স্থলবাহিনী পাঠাতে বাধ্য হবেন। বাট ইরান বলতেছে যে স্থলবাহিনী আসলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। ওদিকে ইসরায়েল আমেরিকা চরমভাবে বোমা বর্ষণ করতেছে। ইরানের একটা উঁচু ব্রিজ, পৃথিবীর সবচেয়ে উঁচু ব্রিজ ইরানে, সেই ব্রিজটা ধ্বংস করে দিয়েছে, হসপিটাল ধ্বংস করে দিয়েছে, স্কুল ধ্বংস করে দিয়েছে। এখন আমেরিকা এবং ইসরায়েল সমস্ত বেসামরিক স্থাপনাগুলো টাকা টানতেছে। আগে তো ছিল সামরিক স্থাপনা, ক্যান্টনমেন্ট, পুলিশ, তারপরে সরকারি অফিস আদালত, সংসদ। এখন সব বেসরকারি স্থাপনা টানতেছে, স্কুল, হসপিটাল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্রিজ, কালভার্ট। তো মার্কিন সামরিক বিশেষজ্ঞ জন ম্যাকগ্রোর বলেছেন যে ইরানে এভাবে বেসামরিক স্থাপনা ধ্বংস করে দিয়ে যদি আমেরিকা ইরানকে ধ্বংস করতে পারে, তাহলে আমার সারা জীবনের যুদ্ধ করার অভিজ্ঞতা মিথ্যা হয়ে যাবে। এটা কোনোদিনও সম্ভব নয়। তাহলে দেখুন, এই ইরানও জবাবে একদম একসঙ্গে 100 মিসাইল মারছে ইসরায়েলে, এবং ইসরায়েলের বিভিন্ন বড় বড় ভবন ধসে পড়েছে। ইসরায়েলের বিভিন্ন পানির পাইপ টাইপ ফেটে রাস্তাঘাট সব আপনার সেই বন্যায় সয়লাভ। এবং বরাবরের মতো ইসরায়েল তাদের ক্ষতির যে চিত্রগুলো, এগুলো প্রকাশ করতেছে না। এবং অনেক মিলিটারি এক্সপার্ট বলতেছেন যে ইরান হয়তো ঠিকই এক সময় ঘুরে দাঁড়াবে, কারণ ইরান জাতীয় ঐক্যবদ্ধ। কিন্তু ইসরায়েলের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি আমেরিকার সাহায্য ছাড়া তারা 40 বছরেও পুষিয়ে নিতে পারবে না। এবং ট্রাম্প বারে বারে বলতেছে যুদ্ধ আর 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ। এর কারণ হচ্ছে ট্রাম্প আসলে বাজার নিয়ন্ত্রণে রাখতে চায়, তেলের দামটা কমিয়ে রাখতে চায়, শেয়ার বাজারের ধস থেকে পৃথিবীকে ঠেকাতে চায়। কিন্তু আসলে ট্রাম্প যুদ্ধ চালিয়ে যাবে, কারণ এছাড়া তার উপায় নাই। তার ইগোতে হিট করেছে যে কি ইরান এত বড়, আমরা পরাজয় বরণ করবো, প্রশ্নই আসে না। কিন্তু পৃথিবীর অবস্থা ক্রমে ক্রমে খারাপের দিকে যাচ্ছে। এখন যেটা বলেছিলাম, এই যুদ্ধের পর ইউরোপকে এবং মধ্যপ্রাচ্যকে
ভাবতে হবে যে আমেরিকা আর আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না। আমেরিকার সমস্ত বিশ্বে যেই 700-800 ঘাঁটি আছে, এটা আসলে আমেরিকা আর চালাতে পারতেছে না। অন্য প্রেসিডেন্টরা তো লাজ লজ্জার ভয়ে চুপ থাকে। ট্রাম্প বলতেছে যে না, নিরাপত্তা আমরা একাই দেব না, তোমাদেরকেও পয়সা খরচ করতে হবে। ইউরোপ, মধ্যপ্রাচ্য, তোমাদেরকেও পয়সা খরচ করতে হবে। এখন যদি আমাদের পয়সা খরচ করে নিরাপত্তা কিনতে হয়, আমরা তোমাকে গুরু মানবো কেন? তাই না? তো এই যুদ্ধের পরে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যকে ভাবতে হবে যে আসলে এই আমেরিকা আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না, বরঞ্চ আমেরিকা আমাদের ক্ষতির কারণ হবে। যে আমেরিকা শুধু ইসরায়েলের কথায় একটা বার পর্যন্ত ইউরোপের মিত্র, মধ্যপ্রাচ্যের মিত্রকে একটা জিজ্ঞাসা করা পর্যন্ত মনে করলো না যে তোমরা কি মনে করো, হঠাৎ করে আক্রমণ করে বসলো কোনো কারণ ছাড়াই। তুলসী গাবার্ড, গোয়েন্দা প্রধান, ভারতীয় বংশোদ্ভূত, তিনি 2 সপ্তাহ আগে বলেছেন যে ইরান আমাদের জন্য হুমকি নয় এবং ইরানে কোনো পারমাণবিক কর্মসূচি আছে বলে আমার জানা নাই। কাজে শুধু শুধু আক্রমণ করা, শুধু ইসরায়েলের কথায়, এটা কেউ মেনে নিতে পারতেছে না এবং এই কারণেই এই যুদ্ধের পরে সমস্ত বিশ্বের উপর মার্কিন প্রভাব অনেকাংশেই কমে যাবে এবং মার্কিন যে সাম্রাজ্যবাদ, সেই সাম্রাজ্যবাদ পতন ঘটবে এবং মধ্যপ্রাচ্য এবং ইউরোপগুলো তারা নিজেরাই আমেরিকা ছাড়াই জোট করে নিজেরাই নিজেদের নিরাপত্তার ব্যাপারে নিজেরাই ভাববে। কারণ যেই ট্রাম্প বলতেছে গ্রিনল্যান্ড দখল করবো, যে গ্রিনল্যান্ড কিন্তু ডেনমার্কের আন্ডারে এবং এটা আমেরিকার বন্ধু রাষ্ট্র, যে ট্রাম্প এই কথা বলতে পারে, কিউবা, কলম্বিয়া, মানে কথায় কথায় বলে ওই দেশ দখল করব, এই দেশ দখল করব, ওদেরকে বোম মেরে শেষ করে দেব, ওদেরকে আদিম যুগে ফিরিয়ে দেব, এবং জাতিসংঘ আছে বলে তো মনে হয় না। জাতিসংঘের মহাসচিব এই কথা নিন্দা পর্যন্ত করার সাহসটা পর্যন্ত পায় না। আর যে ইরানের সরকার ব্যবস্থা পরিবর্তন করবে, সেই ইরানের সরকার এখনো টিকে আছে এবং ইরানের জনগণ কিন্তু বাংকারে গিয়ে লুকায় না। ইসরায়েলের জনগণ যেমন একটু সাইরেন শুনলে সব গিয়ে বাংকারে লুকায়, ইরানের লাখ লাখ জনগণ রাস্তায়, লাখ লাখ। এবং যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাচি, তিনিও রাস্তায়। জনগণ জিজ্ঞেস করে যে এই যে ইসরায়েল আপনাকে মারার জন্য হন্য হয়ে খুঁজছে এবং আপনার সিনিয়র অনেকেই মারা গিয়েছেন, খামেনি সহ প্রায় 20-25 জন, তারপর আপনি আজকে রাস্তায় এই জনগণের সঙ্গে, আপনার ভয় লাগে না? আরাচি বলতেছেন কিসের ভয়, আল্লাহ তো উপরে আছে, যেদিন কপালে মৃত্যু লেখা সেদিন মৃত্যু হবেই, কিন্তু এই জনগণের সঙ্গে আসি, এটাই তো আমাদের ইরানের বড় বিজয়। তো আছে, রাস্তায় আছে, আর ইসরায়েলিরা তারা বাংকারে লুকাচ্ছে। এখন এই যে এত ক্ষতির পরেও, এত বোমা বর্ষণের পরেও, এত মানুষজন মরার পরেও, তারপরেও তার রাস্তায় আছে। আরেকটি বিষয় বলতে ভুলে যায়, কিন্তু লেবাননেও কিন্তু প্রচুর হামলা হচ্ছে। লেবাননে প্রায় 2000 মানুষ মারা গিয়েছে ইসরায়েলি হামলায় এবং লেবাননের লাখ লাখ মানুষ তারা পালিয়ে বেড়াচ্ছে এই বোমা হামলা থেকে বাঁচার জন্য। তো এখন এই আমেরিকা যে যা শুরু করেছে এই মধ্যপ্রাচ্যে, তা অত্যন্ত ভয়াবহ। এখন আমি আসলে জানি না যে ট্রাম্প কি করে। এটা বুঝতে পারি বিভিন্ন সামরিক এক্সপার্টদের কথায় এবং বিভিন্ন ভূরাজনৈতিক বিশেষজ্ঞদের কথায় যে আসলে ট্রাম্পের সামনে উপায় 3টা। একটা হচ্ছে যে নিজেকে নিজে বিজয়ী ঘোষণা করে যুদ্ধ শেষ করে চলে আসা, যদিও মানে এটা পরাজয়ের লক্ষণই হবে যে যেহেতু আর যুদ্ধ করতে পারতেছি না, কাজে নিজেকে নিজে বিজয়ী ঘোষণা করি, যুদ্ধ ছেড়ে চলে আসি আরো 2 সপ্তাহ পরে। এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর দ্বিতীয় হচ্ছে যে না, আমি ওখানে স্থলবাহিনী পাঠাবো, অলরেডি স্থলবাহিনী পাঠিয়েছে, আমি বলেছি অনেকগুলো, খার দখল করার জন্য, ইরানের যে খার দ্বীপ দখল করার জন্য সেখানে প্রায় 40-50 হাজারটা সেনার একটা ব্যবস্থা আছে, মেরিন সেনা, ডেল্টা ফোর্স, তারপরে ব্যাটালিয়ান, কমান্ড, প্যারাট্রুপার, অনেক কিছু পাঠিয়েছে এই 11 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত, আরো পাঠাচ্ছে দ্বীপ দখল করে তারপর চেষ্টা করা যে ইরান অর্থনীতি দুর্বল করে ফেলা। কিন্তু সেক্ষেত্রে কিন্তু ইরান পাল্টা হামলা চালাবে এবং সেখানে বহু হতাহত হবে এবং এই দুর্গম পাহাড়ি এলাকা, এইসব এত বড় দেশে কিন্তু এত বড় জনসংখ্যার সামনে আমেরিকার যেটা সম্ভাবনা কম, এবং এতে যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হবে, পৃথিবীর অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং হরমুজ প্রণালী ওই বন্ধই থাকবে। আর তৃতীয় উপায় হচ্ছে পারমাণবিক হামলা চালানো, যে একটা বোমা ফালাবো একসঙ্গে শেষ। বাট সেই পারমাণবিক বোমা হামলা চালালে ইরান তো ধ্বংস হবেই, আশেপাশের সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে, সেটা কিন্তু শুভ হবে না। এবং ইরানের কাছেও তো পারমাণবিক বোমা থাকতে পারে না। এখন ইরান যদি প্রতিশোধ নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যে পারমাণবিক বোমা ছাড়ে, সেই বোমায় সৌদি আরব, কাতার, কুয়েত সহ ইসরায়েল ধ্বংস হয়ে যাবে এবং সমস্ত বিশ্বে এর ক্ষতিকর প্রভাব পড়বে, এই তেজস্ক্রিয়তা ছড়িয়ে যাবে। সুতরাং এটাও হয়তো ট্রাম্প করবে না বলে আমার বিশ্বাস। তবে আমি মনে করি যে প্রথম যে অপশনটা, যে যখন ট্রাম্প দেখবে যে যুদ্ধে আর জয়ী হওয়া সম্ভব না, তখন হয়তোবা নিজেকে নিজে বিজয়ী ঘোষণা করেই হয়তোবা যুদ্ধ বন্ধ করে দিবে। দেখা যাক কি হয়। আগামী কয়েকটা সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনাদের মতামত জানতে চাই। ভালো থাকবেন, ধন্যবাদ।